সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউর দুর্বাসী স্বজন প্রোগ্রামে। আজ আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সৈয়দ রকিব হায়দার রুহেল, যিনি যুক্তরাজ্য প্রবাসী, আমাদের সিলেটের কৃতি সন্তান। ওখানে ওনার ফাইন ডাইন রেস্টুরেন্টের ব্যবসা আছে, পাশাপাশি উনি একজন কৃষি উদ্যোক্তা, বাংলাদেশের কৃষি উদ্যোক্তা, কৃষি সেক্টরে বিনিয়োগকারী। চলুন কথা বলি তার সাথে। কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? এই তো আমরা ভালো। তো কতদিন হলো দেশে আসা হলো আপনার? আসলে এই দেশে আমি ডিসেম্বরের 31 তারিখ আসছি। কেমন লাগছে? এবারে ঠান্ডা তো একটু বেশি। খুবই ভালো ভালো লাগছে। ওয়েদারটা খুবই সুন্দর ওয়েদার, ভালো লাগছে। আপনি মূলত আমাদের সিলেটের কোন এলাকার, মানে আপনার বাড়ি, বসত বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে গিয়া মোহাম্মদপুর শিলাম ইউনিয়ন, আর দক্ষিণ সুরমা বলে ওকে। আর বর্তমান ঠিকানা হচ্ছে গিয়া সারসাল পায়রা, আমাদের দুর্গা 1 নং ওয়ার্ডে। কিভাবে যুক্তরাজ্য ইউকেতে কিভাবে যাওয়া? কত বছর আগে? কত বছর আগে বলতে আমি 1986-এ লন্ডনে যাই। আমার বাবা ওইখানে লন্ডন, তো আমরা 1986-এ ওইখানে আমরা ভাই বোন আম্মা সবাই আমার ওইখানে যাই। দেশে ছিলাম আগে, মানে এই লেখাপড়া ওইখানেই ছিল, তো বাকিগুলা লন্ডনে গিয়ে কমপ্লিট করছি। তো ওখানে যাওয়ার পরে বিজনেসের আপনি ইনভলভ হলেন, বিজনেস করলেন, পড়াশোনা কি হয়েছিল নাকি ওখানে যাওয়ার পরে বিজনেসটা মাথায় আসলো? নট রিয়েলি। আমি বাংলাদেশে ক্লাস 10 পর্যন্ত পড়ে গেছি 86-এ। ম্যাট্রিক পরীক্ষার আগে চলে যাই, তো ওইখানে গিয়ে আবার ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করে আর আমি কলেজে যাই, কলেজে লেখাপড়া করি। ওইখানে আইটিসি প্রোগ্রাম করি কম্পিউটারের উপরে। তারপরে চাকরি না, ওই ব্যবসায় ঢুকে যাই। সর্বপ্রথম আমি যে ব্যবসা আমি করি ওইটা 1989-এ এখনও আমার আছে, বাকি করছি ওইগুলা চলতেছে। স্টুডেন্ট টাইমে যখন আমি ব্যবসা করি ওইটা এখনও আছে, হ্যাঁ রানিং চলছে। আমি বিক্রিও করি না, ওইটা আমি রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। ওইটাতে আপনি ইন্টারেস্টেড বেশি, ছাড়তেও চান না? আচ্ছা, আমরা সচরাচর দেখি যে ইংল্যান্ডে আমাদের প্রবাসী বলেন বা ইউএসএতে, পুরো বিশ্বজুড়ে বাঙালিরা রেস্টুরেন্টের ক্ষেত্রে অনেক ইন্টারেস্টেড থাকেন, বা রেস্টুরেন্ট বিজনেসটাকে মানে নর্মাল যেই কারি রেস্টুরেন্ট বলেন ও জাঙ্ক ফুডের রেস্টুরেন্ট, এই ধরনের যে মানে রেস্টুরেন্ট বিজনেসে ইন্টারেস্টেড। কিন্তু আপনার যে রেস্টুরেন্টের বিজনেস, যেটা আপনি আমাদেরকে আমরা বলছেন আগে, বা আগে বললেন যে ফাইন ডাইন রেস্টুরেন্ট, এই জিনিসটা আসলে কি? ফাইন ডাইন রেস্টুরেন্টের কেন আপনি এই রেস্টুরেন্ট বিজনেসে আপনি ইন্টারেস্টেড হলেন, বা আপনার কি জন্য ভালো লাগলো? ধন্যবাদ আপনাকে। ফাইন ডাইন রেস্টুরেন্ট হচ্ছে গিয়া খাবারগুলা যে এগুলো ইমপ্রুভ এবং কোয়ালিটি মেনটেন করা। সব খাবার আমরা এইভাবে করি, কিন্তু আমাদের খাবারটা হচ্ছে আলাদা। যতটুকু কাস্টমার অথবা চাবে ততটুকু আমরা দেই না, অল্প কিছু দিয়ে ওইটা কিন্তু খুবই উন্নত মানের খাবার। হ্যাঁ, এগুলা মানে ভেরি এক্সপিরিয়েন্স রিচ ফুড, এই জন্য এটাকে ফাইন ডাইন বলা হয়। আর দ্য ডেকোরেশন ইজ ডিফারেন্ট, নট লাইক এ কারি আপনি দিলেন, খাবারটাও ডিফারেন্ট। হ্যাঁ ডিফারেন্ট, সবই ডিফারেন্ট, টেস্ট ইজ ডিফারেন্ট, কোয়ালিটি ইজ ডিফারেন্ট, এই জন্য এটাকে ফাইন ডাইন বলা হয়। ওয়েল, সবাই ইন্ডিয়ান রেস্টুরেন্টে না, আমাদের সেক্টরে বাঙালিরা যারা আছি আমরা ইংল্যান্ডে, আমিও শুধু যে আমি চাকরি করছি অনেক দিন, আমি প্রায় মিলেনিয়াম টাইম উইচ ইজ 2000-এ 1999 থেকে 2003 পর্যন্ত আমি হাউস অফ পার্লামেন্টে কাজ করছি। এবার ম্যাডাম স্পিকার, সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, গর্ডন ব্রাউন, ওদের সাথেও আমি কাজ করছি অ্যাজ এ শপার হিসাবে। মধ্যখানে আমার ব্যবসাও রানিং করছি, ফ্লেক্সিবল। সো এইভাবেই চলতেছে, সুযোগ পেলে দেশে আসি ভ্যাকেশন টাইমটায়।
তো এটা আপনার একটা ভালো দিক যে আমাদের আমাদের দেশে কিন্তু ফাইন ডাইন রেস্টুরেন্ট এই বিষয়টার সাথে অনেক লোক এখনো এখনো আমি দেখি নাই। পরিচিত। জি, পরিচিত। আমি নিজেও আসলে পরিচিত নই, সেজন্য আপনাকে জিজ্ঞেস করা। তো এই ধরনের যদি কোনো প্রতিষ্ঠান আমাদের দেশে যদি করা হয় তাহলে কেমন হবে? আপনি কি মনে করেন? এটা তো ভালো। এটা খুব ভালো। আমরা তো জাঙ্কি ফুডস ও জি। বার্গার টার্গার এগুলো ওইগুলাতে নিয়ে used ব্যস্ত to। থাকি, খাইতে মজাই লাগে, বাট কিন্তু ওইটা তো হেলদি না। ওইটা কিন্তু আসলে হেলদি হেলদি না। না। আমাদের মনে করেন এখন আমাদের ডায়াবেটিস আছে আমাদের, হ্যাঁ, হার্টে ব্লাড প্রেশার আছে, বিফের মাংস খাইতে মানে প্রবলেম হয়। তো এই জন্য এই যে ফাইন ডাইন রেস্টুরেন্টে ওইগুলো কিন্তু মনে করেন গ্লুটেন ফ্রি আছে, বিগেন ফুড আছে, এগুলাও আমাদের ইংল্যান্ডে অনেক চলে। এগুলা কিন্তু আমি এখনও পর্যন্ত বাংলাদেশে দেখি নাই। সো আশা করি বাংলাদেশে, হ্যাঁ, আমরা করব, সুযোগ পেলে করব ভবিষ্যতে। ভবিষ্যতে হ্যাঁ। সুযোগ পেলে তখন করা হবে। তো আমরা সবাই জানি যে আপনি বাগান বিলাসী মানুষ, বাগান প্রিয় মানুষ। আপনার অনেক ইনভেস্টমেন্ট আছে অনেক দিন থেকেই আপনার বসত ভিটায় দক্ষিণ সুরমায়। জি। তো আমরা আপনার যে হাইল্যান্ড এগ্রো ফার্মের কথা জানি, আপনার যে জি। একটা কৃষি প্রকল্প, এটা নিয়ে কিছু একটু বলবেন, কিভাবে মানে আপনার শুরুটা এতে? রাইট। অ্যাকচুয়ালি আমি যখন বাংলাদেশে 90-তে আসি, যাওয়ার পরে চার বছর পরে আসি, তখন আমার ওই গ্রামের বাড়িতে যাই। ওইখানে যাওয়ার পরে আমি আমাদের পৈতৃক সম্পত্তি ছিল, ওইগুলা অকেজো ছিল, মানে কোনো চাষ টাস কেউ করে না, দেখাশোনার কেউ নেই এরকম? নেই, এমনি ওইগুলা মনে করেন আগে আমার আব্বার কমলা চাষ ছিল, কমলা করতেন, বাগান ছিল। হ্যাঁ, ওইটা সংগ্রামের আগে 1970-র আগে ছিল, তারপরে উনি তো চলে গেলেন অনেক আগেই। তো ওইগুলা অকেজো হয়ে পড়ে আছে। তো আমি ওইগুলা দেখলাম, খুব ইন্টারেস্টেড লাগলো, ভাল লাগলো। তখন থেকেই আমি চিন্তা করলাম 96-তে এসে ওই জায়গাটা মানে ওই সুন্দর করে আমি শুরু করলাম আর কি, আস্তে আস্তে। আপনার প্রকল্পটা আপনি শুরু করলেন? আমি কিছু লেক করি, পুকুর, এগুলা করি, মাছও চাষ করছি আমি অনেকবার, এখনও হচ্ছে। অ্যাজ এ কমার্শিয়াল হিসাবে আমি করি না, আমি নিজে খাই, শখের বশে আত্মীয় এটা স্বজন, করা। হ্যাঁ, আত্মীয় স্বজন ও গ্রামের লোকদের ওদেরকে দিই, দ্যাটস ইট। এইভাবে আমি ফিশারিটা রাখছি আর কি। তারপরে ওই আপনার ফলের বাগানগুলো আমি শুরু করি। ওই যে ম্যাঙ্গো থেকে শুরু করছি, ম্যাঙ্গো, আম, তো কাঁঠাল, এগুলার আমাদের তো টিলা, ওই যে মাউন্টেন যেগুলো আছে, জি, বেশিরভাগ ছোট ছোট সমতল টিলা জায়গা না, যেগুলো, হ্যাঁ, টিলাগুলা। তো ওইখানে ওইগুলা দিয়ে শুরু করি। আলহামদুলিল্লাহ আমার ওইখানে শুধু আনানাস পরে আর কি সব কিছুই আছে কম বেশি। কি কি মানে কিসের বাগান আপনার ওইখানে? আমার ওইখানে হাইল্যান্ড এগ্রো ফার্মে। আইল্যান্ড এগ্রো ফার্মে মনে করেন আমার প্রচুর, প্রায় লাখের উপরে আপনার ওই যে কাঠের গাছগুলো আছে, আকাশি বলেন, গর্জন বলেন, বেলজিয়াম বলেন, চাকারসি বলেন, সুন্দি বলেন, মানে কাঠের গাছগুলো আছে। ওইটার পরেও আমি ওইখানে একটা আগরের বাগান করছি, আগর আছে। তারপরে শুরু করলাম ফলের বাগান। তো ওইখানে আমার ওইখানে লিচু আছে, কমলা আছে, মালটা আছে, আপনার ওই যে গোয়াবা, ওই যে পেয়ারা, জি, পেয়ারা, ওইগুলা আছে, লেবু আছে, মানে ফলের সব কিছুই আছে মোটামুটি মোটামুটি সবই, আনারস ছাড়া সব। তো আনারসটাও নিয়ে আসা উচিত আপনার আসলে। আনারস আমি গত বছরে লাগানোর ইয়ে করছিলাম, কিন্তু পারি না, আমি আগামী বছরে ইয়ে করব। আমাদের দেশের অ্যাটমসফিয়ার আর আপনার মানে যুক্তরাজ্যের, ইউকের বা লন্ডনের অ্যাটমসফিয়ারটা কীরকম? তফাৎটা কতটুকু মানে গার্ডেনিং এর ক্ষেত্রে বা বাগানের জন্য আপনি কি মনে করেন তফাৎটা কতটুকু? আমাদের দেশে কি ধরনের সুবিধা হয় আর ওইখানে কি ধরনের সুবিধা হয়? সত্যি কথা বলতে গেলে ইংল্যান্ডে যদি বলেন, আমরা যখন গেছি তখন কোনো ফসল ওইখানে হতো না, একমাত্র আলু, ওই যে পটেটো আছে ওইটা আর হতো। কিছুই ছিল না? ওইটা কিন্তু আমাদের ওইখানে ইনপুটও হতো না, মানে অ্যালাউড ছিল না। আচ্ছা আচ্ছা। আর কোনো কিছু আমি দেখি নাই। এখন আলহামদুলিল্লাহ সবার বাসায় গার্ডেনে আমাদের কদু আছে, লাউ বলে,
মুলি বলেন, উরি বলেন, শিম যে বলেন, আমাদের যাই বলেন বাঙালি সব আমাদের খাবার এগুলা, হ্যাঁ সবই আছে আমরা ওইখান ওইখানে। থেকে বীজ নিয়ে ইংল্যান্ডে আমাদের বাগানে মানে যে গার্ডেন আছে ওইগুলো আমরা চাষ করি, ফ্রন্ট গার্ডেন বলেন আর ব্যাক গার্ডেন। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের ইংল্যান্ডে হচ্ছে। আর বাংলাদেশে তো আর আমাদের মাটি, এই মাটি তো আর পিওর মাটি, যা ফলান আপনার সব কিছুই সেটাই হচ্ছে। হয়, জি। হ্যাঁ হ্যাঁ। তো ফরেনার যে মানুষ যারা ওইখানে আছে, ফরেনার বলেন আপনি, বিভিন্ন দেশের মানুষ, তারা কি বাঙালি খাবারে ওইখানে ইউজ টু, না পছন্দ করে, এরকম আছে নাকি কিছু? হ্যাঁ, পছন্দ করে অনেক- বাঙালি খাবার? হ্যাঁ বাঙালি খাবার আপনি যে বলে, বললেন হ্যাঁ লাউ, কুমড়া, হ্যাঁ খায়। আমরা তারপরে আমাদের সিম। মনে করেন নেইবার আছে সাদা লুক সাদা বলেন, কালো বলেন, অথবা মাল্টি আচ্ছা কালার্স বলেন, আচ্ছা, সবাই ওই যে লাউ, মুলি, শিম সবাই খাচ্ছে, এগুলো কোনো খাচ্ছে, সমস্যা, পছন্দ হ্যাঁ, করে। কোনো সমস্যা না। ওরা খাচ্ছে, ওরা আরো আমাদের যে গ্রোসারি শপগুলো আছে ওইখান থেকে ওরা নিয়ে কিনে এসে নিয়ে খায়, হ্যাঁ খাচ্ছে। কোনো সমস্যা না, খাচ্ছে। তো আপনি যে এই আমাদের যে বাংলাদেশের দেশে যে আপনি বললেন যে আপনি পৈতৃক সম্পত্তির এক ধরনের মানে ওইটা ওয়েস্ট হচ্ছে দেখে আপনি বাগান হ্যাঁ। করলেন, বিনিয়োগ করলেন, কিন্তু এটা এক ধরনের বিনিয়োগ বলা যায়। জি জি। তারপরে আমরা জানি যে আপনার নেক্সট প্ল্যান হয়তো বা আন্ডার প্রসেসিং চলতেছে, কাজ চলতেছে, রিসোর্টের কাজটা চলতেছে, আপনার বাগান বিল্ড করারও কাজ চলতেছে, আপনি আরও বাগান নিয়ে ভাবতেছেন ভবিষ্যৎ। তো আমার প্রশ্নটা হচ্ছে এইখানে যে দেশে বিনিয়োগে আপনি কিভাবে ইন্টারেস্টেড, কেন আপনি দেশে বিনিয়োগে উদ্যোগী হলেন? রাইট। আমি হচ্ছে কি, আমি সচরাচর কিন্তু আমাদের না, বর্তমান আসে না। স্টেটে প্রবাসীরা দেশে বিনিয়োগে একদমই মানে কম। জি। আপনি যদি বলেন শতকরা 20%, 15% মানুষ ইন্টারেস্টেড হ্যাঁ। বিনিয়োগে। আপনি কেন বিনিয়োগে ইন্টারেস্টেড? রাইট। আমি আসলে বেশি ছোটোবেলা যাই নাই, হ্যাঁ ক্লাস 10 পড়ে গেছি, তো আমি তো দেশ সম্বন্ধে আমার অনেক জানা আছে। আচ্ছা, আমাদের জেনারেশন যেটা আছে ওদের কিন্তু ইচ্ছা বাংলাদেশে এসে ব্যবসা অথবা ইন্ডাস্ট্রি করার, ওরা চেষ্টা করতেছে। আমার কলিগও আছে, ওরা আসছে করতেছে, অনেকরা আসতেছে না। আমাদের নেক্সট জেনারেশন তো ওরা আসতেই চায় না, কারণ একটা ভালো জায়গা নেই যাইবার। মনে করেন ওরা আসলে আমি সিলেটে আসবে, তো সিলেটে এখন আলহামদুলিল্লাহ আমি দেখছি অনেক বাগান বাড়ি বলেন, রিসোর্ট বলেন হচ্ছে, তা আসতেছে, ওরা আসবে। তো এই জন্য আর কি আমি এগুলো করতেছি যে আমাদের যে ছেলে মেয়ে ভাতিজা এগুলো আছে আসবে, ওরা এনজয় করবে, আপনার প্রতিবার জন্মভূমি আসবে, চিনবে। হ্যাঁ ঠিক আছে। আমাদের পরে ওরা টেক ওভার করবে, ওইটাই এই পূর্বপুরুষ জন্য, সম্পর্কে জানবে, সেই হ্যাঁ, জন্যই ওইটাই। আপনার এই ধরনের উদ্যোগ। জি। আর আপনি কি মনে করেন এখন তো আপনার যে নিউ জেনারেশন যারা প্রবাসে, আপনার ফ্যামিলি বলেন বা বাইরের ডিফারেন্ট ফ্যামিলি বলেন, এরা কি নিউ জেনারেশনটা কি ইন্টারেস্টেড দেশের প্রতি, মানে দেশে আসতে চায় এরকম, বা দেশের প্রতি কোনো টান, দেশে আসার তাগিদ, এরকম কিছু কি তাদের মধ্যে আছে? সত্যি কথা শুধু বলতে কি কি, বেড়ানোর জন্যই সেটা থাকলে, নাকি সত্যি সত্যি আসার জন্য ইচ্ছা তাদের আছে? সত্যি কথা বলতে আমরা যখন থেকে গেছি, 80-তে গেছি লন্ডন, আমরা আসি কিন্তু ওয়ার্ক অ্যান্ড হলিডে বোথ টুগেদার। আমাদের ছেলেমেয়েরা যখন আসে ওরা হলিডের জন্য আসে, ওকে, তাই রে। তো ওইটা আবার ওই যে ওয়েদার, আমাদের ওইখানে হচ্ছে 4 সিজন, 4টা ঋতু, আর এখানে 6টা ঋতু। 6টা ঋতু। তো ওইটা মেনটেন করা যায় না, স্কুল হলিডে এসে যাই হোক, তারপরেও তারা আসতে চায়। আইসা যখন দেখে যে এখানে ঘোরাফেরার মতো পরিবেশ পায় না, পরিবেশটা তখন নেই। ওরা মানে মাইন্ড চেঞ্জ করে ফেলে যে না আমরা নেইবার কান্ট্রিতে যাই, বিভিন্ন দেশ আছে নেইবার কান্ট্রি, ওইখানে চলে যায়। হ্যাঁ আসবে, ওরা আসবে না কেন, সত্যি আসবে যদি আমরা এইভাবে করে যাই তাদের সাথে কোনো কিছু সেরকম, তাদের জন্য, জি, তো আসবে ইনশাল্লাহ। আসবে। তো দেশের বর্তমানে অবস্থাটা আপনার কেমন লাগছে, বর্তমানে যে দেশের অবস্থা? আমি বর্তমানের কথা বলবো পরে, অতীত এবং বর্তমান আমার জন্য সবসময় সমান। জি, হ্যাঁ, আমি সবসময় মানে ওই যে 90 থেকে মনে করেন আমি আমার জন্য সবসময় সমান। বর্তমানে আলহামদুলিল্লাহ খুবই ভালো চলতেছে, সবাই ব্যবসা বাণিজ্য করতেছে দেখতেছি, তো সবাই ওই ব্যবসা নিয়ে ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ ভালোই, আমার কাছে আপনাদের ভালো লাগে। প্রবাসীদের জন্য পরিবেশটা কি অনুকূলে আছে, পজিটিভ আছে আপনাদের প্রবাসীদের জন্য? আমাদের যে সার্বিক পরিস্থিতি, রাস্তাঘাট বলেন, আর আপনাদের যে সিকিউরিটির ম্যাটারটা বলেন, অনেক সময় প্রবাসীরা আসার পরে অনেক হেডেক ফেস করে, অনেক ঝামেলায় পড়ে, বিভিন্ন ধরনের ঝামেলা হয়। তো এই ব্যাপারে আপনি কি বলবেন, যে অবস্থা কি পজিটিভ না নেগেটিভ?
অনুকূলে না প্রতিকূলে? সিকিউরিটি ব্যাপার যদি বলেন তাহলে আমি আমার নিজের সিকিউরিটি, কিন্তু আমি আমার বাচ্চার সিকিউরিটি দিতে পারবো দিতে না। পারবেন না, সেটাই। হ্যাঁ, তো এই জন্য আমার ছেলে আসছিল 2004-এ, সে আলহামদুলিল্লাহ এখন 22 বয়স। তো ওরা 4-এ আসার পরে এখন আর আসে না, কারণ হচ্ছে কি আমি নিজে সিকিউরিটি দিতে পারবো না। দিতে পারবেন না। হ্যাঁ, তো আগামীতে আর ওনারা তো ওখানেই ওনাদের হ্যাঁ, জন্ম প্লাস ও বেড়ে জন্ম ওঠা। সবকিছু, আপনি তো হ্যাঁ। এখানে জীবনের কিছুটা জীবন, হ্যাঁ, টাইম চলে, অ্যাট লিস্ট হ্যাঁ। পাস করছেন এখানে, সেজন্য হয়তো বা আপনার ক্ষেত্রে জিনিসটা ইজি ইজি। তারপরেও ওদের জন্য মানে আমি মনে ওরকম করি easy যে না। আমি আমার যদি সিকিউরিটি দিতে পারি তাইলে নিয়ে আসতে আমি নিজেই মানে তো এই আর কি অবস্থা। তো যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ খুবই ভালো, আগের চেয়ে খুবই ভালো আমার কাছে আমি দেখতেছি, কারণ আমি প্রতি বছরই 4বার 5বার আসি, আশা হয় তো দেশে। আমার জন্য তো ঠিকই আছে। কোথায় দেখতে চান আপনার বাংলাদেশের রিসোর্ট বিজনেসকে, অথবা আমি যদি বলি গার্ডেনিং বা কৃষি ক্ষেত্রে কোনো উন্নয়ন কি দেখতে ইচ্ছুক? অবশ্যই ইচ্ছুক। কোথায় দেখতে চান? নর্মালি আমি বাংলাদেশে আসলে আমি সিলেটে আমি জানি অনেক রিসোর্ট হয়েছে, তো আমি ওইখানে যাই না। আমি সারা বাংলাদেশ ঘুরছি, বিভিন্ন এলাকায় গেছি। আমি উত্তরবঙ্গে বলেন, ওরা যেভাবে মানে কৃষিতে ওদের মাইন্ড অ্যান্ড মানসিকতা, ওটা দেখে আমার খুবই ভাল লাগছে। তো আসলে আমাদের সিলেটে এইভাবে কৃষির তেমন আমি দেখি নাই, কদর নেই। কদর নেই। তো উত্তরবঙ্গে গেছি, আপনার ওইদিকে আমার ভালো লাগে। আমরা তো মনে করেন সিলেটেই আসি, সিলেট দেখি, কিন্তু অন্য ডিস্ট্রিক্টে যাই না, সেই জন্য অভিজ্ঞতা কম থাকে। তারা অনেক পরিশ্রমীও। হ্যাঁ, পরিশ্রমীও। তারা ওই ভোর থেকে রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত তাদের কাজ চলে। তো অভিজ্ঞতা নিতে হলে আমি মনে করি ওই যে কৃষি এলাকায় কৃষকের পাশে গেলে আপনি এগুলা শিখতে পারবেন, জানতে পারবেন। সিম্পল ইজ দ্যাট। আর ডকুমেন্টারি তো আছে বাংলাদেশে, দেখি এইগুলা বসে বসে। দ্যাটস ইট। আপনার হাইল্যান্ড এগ্রো ফার্ম নিয়ে কিছু বলেন। হাইল্যান্ড এগ্রো ফার্ম নিয়ে বলতে গেলে অনেক দূরে যেতে হয়। 1990 থেকে আমি যখন দেখি, 96-এ আমি এসে ওইটা 96-তে শুরু করি। তো একটা করে আমি শুরু করছি আর কি, একটা পরে হ্যাঁ, একটা পরে একটা। যেহেতু আমি তো আর পার্মানেন্টলি বাংলাদেশে না, আমার ওইখানে জব, ওইখানে ব্যবসা, তো আমার ওই হলিডে আসলে, ওই ওয়ার্কিং হলিডে আমি একটা করে যে সিজনে আসলে করতে হয়। এই মৌসুমে আসলাম কিছু কাজ করার জন্য, আর ওই যে মনসুন, যে রেইনিং টাইম, যে সময় বৃষ্টি হয়, তখন আসি আমি গাছপালা লাগানোর জন্য। তো আমি প্রতিটা সিজনে আসি এইগুলো করার জন্য। তো এই জন্য আমার দীর্ঘদিন যাচ্ছে। তো আগামীতে ইনশাল্লাহ আমি ওইটারে পুরা একটা সাইজে নিয়ে আসবো। এখন আমরা অনেক সুন্দর কিছু পাওয়ার অপেক্ষায় হ্যাঁ, থাকলাম। অবশ্যই। আমাদের দেশের ইয়াং জেনারেশন অনেক বেকারত্বে ভুগছে, অনেকে বেকার, গ্র্যাজুয়েশনের পরে চাকরি পাচ্ছে না। এটা তো হচ্ছে আমাদের দেশের কমন একটা সমস্যা, আপনার হয়তো জানার কথা, জানেনও। আপনার কি মনে হয় যে যদি এরা কৃষিতে স্বনির্ভর হয়, কৃষিতে যদি এরা একটু উদ্যোগী হয়, তাহলে কি সেটা তাদের জন্য ভালো হবে নাকি ভালো হবে না? আপনার কি মতামত? যারা বেকার আছে আমাদের ইয়ং জেনারেশন বাংলাদেশে, অবশ্যই ওরা যদি কৃষিতে, আজকে তো মনে করেন বাংলাদেশে অনলাইনে সব কিছু পাওয়া যায়, টেকনোলজি সব কিছু আমরা হাতের কাছে মিলে পাওয়া যায়। শিখতে হলেই ওই আপনি স্মার্টফোন থাকে, ওইখানেই আপনি শিখতে পারেন কৃষি সম্বন্ধে। আপনাকে ইন্টারনেটের জামানা, টেকনোলজিও আছে। হ্যাঁ, অবশ্যই আপনার যদি কোনো কিছু লেখাপড়া বলেন আর অন্য কিছু যদি অভিজ্ঞতা না থাকে, আপনি কৃষিতে যান। কৃষিতে আমরাও যাচ্ছি যুক্তরাজ্য থেকে এসে, তো বেকার সময় না পাস করে ওইখানে যদি যান, আমার মনে হয় ভালোই হবে। হ্যাঁ, সময়টা ভালোই যাবে, উন্নতিও হবে, দেশেরও ভালো হবে। এগুলা দেশের সম্পদ। যে আমি যে যুক্তরাজ্য থেকে করছি, আমি ওই আম খাওয়ার জন্য, আমি নিজে খাওয়ার জন্য করে নাই, তো দেশেরই সম্পদ, এই জন্য আমি করতেছি। সবাইকে উদ্যোগী হতে হবে, সবাইকে এইভাবে উদ্যোগী হতে হবে, দেশপ্রেম হতে হবে। তো দেশের জন্য কোনো কিছু বলার আছে? কিরকম বাংলাদেশ এক্সপেক্ট করেন, দেখতে চান? বাংলাদেশ
গ্রোয়িং ভেরি ফাস্ট অ্যান্ড মুভিং ভেরি ফাস্ট। আমি দোয়া করি বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে। আমি বলবো যারা বেকার আছে সবাই, হ্যাঁ, কৃষিতে আসেন আপনারা। হ্যাঁ, আমাদের দেশে অনেক আমি দেখছি অনেক প্রোগ্রাম ওই চ্যানেল আইএ সাহেব সিরাজ ভাই, দেখছি অনেক প্রবাস থেকে আসে ওরা, মানে কৃষি ইয়ে করতেছে। আমি বলবো আসেন আপনারা, কৃষিতে উদ্যোগী হন। আর আলহামদুলিল্লাহ চালিয়ে যান, চলবে, বাংলাদেশ যাচ্ছে অনেক উপরে। আমরা সেটাই চাই আমরাও। আর ধন্যবাদ আপনাকে। আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।